আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের নতুন আয়োজন কেমন আছে অর্থনীতি। এই অনুষ্ঠানে আমরা আলোচনা করব অর্থনীতির গতি প্রকৃতি, জানতে চাইব অর্থনীতির সূচকের পাশাপাশি দেশের সুশাসন, দুর্নীতি এবং প্রাতিষ্ঠানিক দুর্বলতাগুলো কিভাবে আমাদের অর্থনীতিকে বাধাগ্রস্ত করে, এর থেকে উত্তরণের উপায় কী। আমাদের জনগণ জানতে চাইবেন আলোচকদের কাছে যে তাদের প্রত্যাশার কথা, তাদের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নের সদুত্তর দেওয়া। আমাদের আজকের অনুষ্ঠান আমরা নিয়েছি মূল্যস্ফীতির কে বিবেচনা করে। আমাদের অনুষ্ঠানের বিষয় হলো মূল্যস্ফীতির চাপ কিভাবে সামাল দিব। আমার সাথে অংশগ্রহণ করছেন অর্থনীতিবিদ অধ্যাপক এম আকাশ এবং আমার সাথে আছেন খাজা মঈনুদ্দিন, সিনিয়র সাংবাদিক এবং মতামত লেখক। আপনাদের দুজনকেই স্বাগতম জানাচ্ছি। আমরা আলোচনা শুরু করব, কিন্তু বাংলাদেশ টেলিভিশনের একটি প্রতিবেদন আছে মূল্যস্ফীতির সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে, সেইটা শুনে আমরা তারপর আলোচনা শুরু করব। এক মাস হলো সবজি বাজার কিছুটা হলেও সহনীয় মূল্যস্তর ধরে রেখেছে। সপ্তাহের ব্যবধানে আরও কিছুটা কমেছে কোনো কোনো সবজির দর। কমতির ধারায় ডাল, চিনি, মুরগির দাম। আগে যে দর আপনার করলা ছিল তার থেকে এখন 10 টাকা কমছে, আর পটলটা 10 টাকা কমছে। সিন্ডিকেট মুরগির দাম বেশি আসলে, অনেক সিন্ডিকেট না দেখে মুরগির দাম কম আছে। তবে আলু পেঁয়াজের আমদানি শুল্ক কমানোর ঘোষণা এখনো প্রভাব ফেলেনি বাজারে। কিনতে হচ্ছে আগের দরেই। আলু, পেঁয়াজ, আদা, রসুন, ভোজ্য তেল প্রচুর দাম, এখন আস্তে আস্তে কমতেছে। আর মৌসুম হওয়া সত্ত্বেও ইলিশ, সেই সাথে চালের দরের অস্বাভাবিকতা হয়ে আছে প্রশ্নবোধক। মোটা চাল আর আপনার আটার বিয়ার আটার চাল, এই দুটার দামটা একটু বেশি। বাজার অভিজ্ঞরা বলছেন, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর সংকট কমে আসতে শুরু করেছে। পণ্য সরবরাহের বেলায় পথে পথে এবং বাজারে বাজারে চাঁদাবাজি বন্ধ হবার পর ফের বিচ্ছিন্নভাবে হলেও তা ঘটছে বলছেন কেউ কেউ। এখন আমরা দেখতেছি না যে কেউ আসে চাঁদাবাজি করতে। এর দোকানদারকে আমাকে বলাও হইতেছে সব খবরদার, আর আমরা যেন এই চাঁদাবাজি না দিয়ে পারি। চাঁদাটা আগে একটু বেশি ছিল, এখন কম হয়েছে, কিন্তু শেষ হয়নি। আবার কোনো কোনো বাজার একদমই চাঁদাবাজ মুক্ত দাবি করা হচ্ছে। ব্যবসায়ী, শিক্ষার্থী এবং স্থানীয়দের মিলিত উদ্যোগে সুষ্ঠু বাজার পরিবেশ রক্ষার প্রয়াসও লক্ষণীয়। স্লিপ, ক্যাশ মেমো মিলায় ঠিলা দেয়, আর কিরকম দাম রাখে, সাধারণ মানুষের কাছ থেকে কিরকম দাম রাখে এটাই জানি, মূল্যায়ন করে আর এটা লিস্ট করে। সবারই চাওয়া অত্যন্ত যৌক্তিক দরে অত্যাবশ্যকীয় পণ্য পাওয়ার সুযোগ নিশ্চিত করা হোক। সেই ক্ষেত্রে সময়োপযোগী ও দূরদর্শী সিদ্ধান্ত নেওয়ার মধ্য দিয়ে বাজার ব্যবস্থাপনায় যথাযথ সংস্কার আনতে হবে ভাষ্য নাগরিক সমাজের। অধ্যাপক আকাশ, আপনাকে যে প্রশ্নটা দিয়ে শুরু করতে চাই, অনেক দিন তো হলো জিনিসপত্রের দাম অনেক বেশি, প্রায় 2-2.5 বছর হয়ে গেছে, এটা একটা অত্যন্ত অসহনীয় পর্যায়ে আছে। কমছে না কেন জিনিসপত্রের দাম? 2-3 রকম ব্যাখ্যা আছে। একটা কারণ হতে পারে যে উৎপাদন খরচ বেড়ে গেছে, সেই জন্য দাম বেড়ে গেছে, অথবা আমদানি খরচ বেড়ে গেছে, সেই জন্য দাম বেড়ে গেছে। আমদানি খরচ বেড়ে যেতে পারে কারণ হলো ডলারের দাম বেড়ে গেছে, সুতরাং যেটার দাম $1 ছিল এবং 80 টাকা ছিল, 88 টাকা ছিল, 110 টাকা ছিল, সেটা এখন 120-130 টাকা হয়ে গেছে। সেইভাবে যদি আমদানি করা পেঁয়াজ হয়, আমদানি করা ভোজ্য তেল হয়, আমদানি করা চিনি হয়, তাহলে সেগুলোর দাম বেড়ে গেছে, মানে আমদানি দামই বেড়ে গেছে। তারপরে আরেকটা হচ্ছে যে ট্রান্সপোর্ট কস্ট বেড়ে যেতে পারে, কারণ আমদানিকৃত জ্বালানির দাম বেড়ে গেছে, ভাড়া বেড়ে যাবে সেটা। সুতরাং আমরা বলতে পারি যে একটা কস্ট পুশ ইনফ্লেশনের বাস্তব অবস্থা ছিল। সুতরাং সেইটা তো সহজে কমবে না, কারণ এটা তার আমাদের হাতে নেই। দ্বিতীয়টা যেটা হতে পারে, যেটা আমাদের হাতে আছে, সেটা হলো আমরা পর্যাপ্ত সরবরাহ যদি করতে না পারি যা চাহিদা, তাহলে চাহিদা এবং সরবরাহের গ্যাপ যত বাড়বে তত দাম বাড়বে। এটা তো দীর্ঘদিন ধরে আমরা বলছি, বাজারে গেলে পাওয়া যায় না তা তো না। হ্যাঁ, তার মানে হচ্ছে বাজারে গেলে পাওয়া যায় না, মানে যাদের কাছে টাকা আছে তারা পেয়ে যায় আর কি, মানে এটা তো পারচেসিং পাওয়ারের উপর ডিপেন্ড করে। বাজারে তো জিনিস সবই আছে, কিন্তু আমার পকেটে টাকা নাই, অন্যের পকেটে টাকা আছে, তার মানে বন্টন বৈষম্যও একটা বড় বন্টন বৈষম্যের কারণে আপনি চোখের সামনে ইলিশ মাছটা আরেকজন কিনে নেবে, আপনার চোখের সামনে 60 থেকে 80 টাকা দরে যেই সবজি বিক্রি হবে সেটা গরিব ক্লার্ক বা কেরানি তো কিনতে পারবে না,
অন্যজন কিনে নেবে। সুতরাং এই গেল একটা সরবরাহ এবং চাহিদার মধ্যে গ্যাপ। তৃতীয় হচ্ছে যদি কোনো একচেটিয়া সিন্ডিকেট থাকে, কোনো আমদানি পণ্য আছে যেগুলো হয়তো অধ্যাপক আকাশ, যদি থাকে, যদির কথা বলেন না, থিওরি বলেন না, আসলে কি আছে? মানে ভোজ্য তেলের ক্ষেত্রে আছে, ভোজ্য তেলের ক্ষেত্রে অল্প কয়েকজনের আমদানি রাইট, তারা ইচ্ছা করলে সিন্ডিকেট করতে পারে। সুতরাং তাদেরটা মনিটর হচ্ছে কিনা, মনিটর হয়েও আপনি তাদের উপর যদি চাপ প্রয়োগ করেন তারা সেটাকে আটকে দেওয়ার ক্ষমতা রাখে। সুতরাং সেটা অন্তত অতীতে তো রাখতো। আমি ফেরত আসবো সিন্ডিকেটের বিষয়টা, কারণগুলো আগে জেনে নেই। খাজা মঈনুদ্দিন, দেখেন উনি অর্থনীতিবিদ, উনি তো অর্থনীতির সূচক দিয়ে শুরু করেছেন, কিন্তু আমরা যেটা বলছিলাম যে সুশাসনের একটা বড় বিষয় সিন্ডিকেট নিয়ে আমরা অনেক শুনেছি। আপনারা তো বিভিন্ন সময়ে এই ধরনের অভিযোগ করেছেন যে সিন্ডিকেট বা বাজার ব্যবস্থার একটা পরিস্থিতির সুযোগ নিয়ে বিভিন্ন পণ্যের দাম বিভিন্ন সময়, আজকে ডিমের দাম বেড়ে যায় তো কালকে মাংসের দাম বেড়ে যায়। আসলে সিন্ডিকেটের পরিস্থিতি কি এবং কারা এই সিন্ডিকেট? যদি প্লেয়ার কম থাকে, কোম্পানি কম থাকে, সেটা ইম্পোর্টেই হোক আর প্রোডাকশনেই হোক, তাদের মানে প্রাইস ম্যানিপুলেশনের সুযোগ থাকে। এখন এইটা চাপ প্রয়োগের যে বিষয়টি যে চাপ দিয়ে কমানো, এটা তো চাপ প্রয়োগ তো হয়নি, জাস্ট যে ধরনের গভর্নেন্স ছিল কিছুদিন আগ পর্যন্ত, সেখানে যেটাকে ইংরেজিতে আমরা অলিগার্কি বলি, মানে রাজনৈতিক কর্তৃপক্ষ বা ক্ষমতাসীনদের সাথে ব্যবসায়ীদের যে দহরম মহরম হবনব, এটার কারণে আপনি সেই কার্টেল বা সিন্ডিকেট তো চাপ দেওয়া দূরের কথা, আপনি সেই সিন্ডিকেটের বেনিফিশিয়ারি। এটা একটা মূল্যস্ফীতি, মানে মূল্যস্ফীতি যদি যৌক্তিক পর্যায়ে থাকতো তাহলে তো আজকে আমাদের আলোচনার দরকার হতো না। যেহেতু যৌক্তিক পর্যায়ে থাকে না, সেহেতু আলোচনাটা প্রাসঙ্গিক। দ্বিতীয়ত যেটা আমি সাংবাদিক হিসেবে মাঠে ময়দানে যেটা খুব ভালো করে দেখেছি, আমাদের এখানে একটা খুব সহজে আমরা বলে ফেলি মধ্যস্বত্বভোগী, এটা একটু খুব ওভার সিম্পলিফিকেশন হয়ে যায়। মানে ধরেন বগুড়া থেকে পাবনা থেকে পেঁয়াজ যদি ঢাকায় এসে 3 হাত বদল হয় বা 4 হাত বদল হয় যৌক্তিক, কিন্তু ওই 3-4 হাতের মধ্যে চাঁদাবাজি ঢুকে যায়। সুতরাং ভ্যালু চেইনের ভিতরে বিভিন্ন অংশ ডিসটরশন আছে, ওখানে চাঁদাবাজ ঢুকে যায়। হ্যাঁ, সেই চাঁদাবাজির পরিচয় কি? এটা রাজনৈতিক চাঁদাবাজি ছাড়া এটা সম্ভব হয় না। আমি এই রিপোর্টে যেটা দেখছিলাম যে চাঁদাবাজি কমেছে কিন্তু বন্ধ হয়নি, এবং আপনি রাজনৈতিকভাবে যদি মোকাবেলা না করেন এটা হয়তো কমবেও না। যদি ব্যক্তি চাঁদাবাজ উনি কত বড় শক্তিশালী, যদি রাজনৈতিক ব্যাকিং না থাকে পারবেন করতে? সুতরাং একটা রাজনৈতিক কমিটমেন্টের ইস্যু আছে। আর একটা হলো যে দ্রুত কমার যে ব্যাপারটি, এই একটা অন্তর্বর্তী সরকার এখন ক্ষমতায়, এবং আগস্টের 5 তারিখের বিপ্লবের পরে 3 দিন কার্যত বা মানে সরকার ছিল না, এবং সরকারও দায়িত্ব গ্রহণের পরে প্রশাসনিক দিক থেকে এক ধরনের নৈরাজ্য তো ছিল, সেটা এখন আস্তে আস্তে কমেছে। এখন কিন্তু কমেছে একেবারে গভর্নেন্স যে শতভাগ ঠিকঠাক হয়েছে এমন ঘটেনি, কিছু কিছু ক্ষেত্রে মানে অস্থিতিশীলতা রয়ে গেছে। এবং বাজারে যেটা একটা জিনিস বলতে আমি ভুলে গেছিলাম, যে অর্থনীতিবিদরা বলেন ইনফ্লেশন ইজ অলসো এক্সপেকটেশন। আমাদের ক্ষেত্রে গত 1-1.5 দশকে এক্সপেকটেশন খুব হাই হয়ে গেছে, প্রত্যাশা, মানে জিনিসের দাম বাড়বে। আমি চাইলেই তো হয়, ধরেন রিক্সা বলার গরিব মানুষ, ইনফ্লেশন হলে সে তো বলে যে ভাড়া 35 না 40 টাকা, তো না। এই প্রসঙ্গে আমি অধ্যাপক আকাশের কাছে ফেরত আসি। আপনি যেটা বলছিলেন বন্টনের কথা, আমরাও এটা যেটা দেখেছি সেটা হলো যে মূল্যস্ফীতির মূল চালিকা শক্তি ছিল হলো খাদ্য মূল্যস্ফীতি, এবং খাদ্য মূল্যস্ফীতি যেহেতু আপনার বেশি থাকে, আমরা জানি যে ওইটা অধিকতর যারা দরিদ্র মানুষ আছেন তাদের জন্য এটার চাপের বেশি হয়, কারণ তারা খাদ্যদ্রব্যে বেশি খরচ করেন, তাদের জন্য এটা বেশি চাপের। আমরা যারা একটু অবস্থাপন্ন আছি তাদের জন্য খাদ্যদ্রব্যে আমাদের খরচ কম, সুতরাং আমাদের জন্য চাপ কম। ফলে বন্টনের এই বিষয়টা আসলে মানে কতখানি দুর্বিষহ হয়েছে 2-2.5 বছরে সাধারণ মানুষের ভেতরে, আপনাদের ভেতরে কি দেখছেন আপনারা? দেখুন, আমরা শ্রমিকদের যদি বেতনের ইন্ডেক্স দেখি বা নিম্নতম মজুরির ইন্ডেক্স দেখি, তাহলে এটা অর্থনীতিবিদরা সাধারণভাবে দাবি করে এবং এখনও শ্রমিকরাও দাবি করে যে তাদের উৎপাদনশীলতা বৃদ্ধি অনুযায়ী তাদের আয় বাড়েনি, অর্থাৎ তারা যা তৈরি করেছে সেই পরিমাণ আয় তারা পায়নি। তার ফলে যেটা হয়েছে যে তাদের পারচেজিং পাওয়ার, প্রকৃত পারচেজিং পাওয়ার কমে গেছে। এখন এই জন্যই শ্রমিকদের দুটো দাবি খুব গুরুত্বপূর্ণ। একটা দাবি তারা করেছে যে আমাদেরকে একটা রেশন দাও, আমাদের মানে মজুরি যাই হোক প্রতি বছর তো তুমি আর বদলাচ্ছ না, 4 বছর পর পর মজুরি কমিশনের মিটিং করে
এই 4 বছরের মুদ্রাস্ফীতি, তাও তো সব ধরনের শ্রমিক। এটা তো আমি একেবারে ফর্মাল সেক্টরের কথা বলছি। হ্যাঁ, কতিপয় তাও সব সেক্টরের ফর্মালেও এটা নিয়মিত হয়, নিয়ম নাই। গার্মেন্টস সেক্টরে হয়, তারা বলছে যে গার্মেন্ট সেক্টরই ধরেন, গার্মেন্ট সেক্টরে 40 লক্ষ শ্রমিক, তারা একটা প্রধান দাবি করেছে যে তাদের একটা রেশন দাও। আমার মনে হয় এটা খুব যুক্তিসঙ্গত দাবি। আর গরিব মানুষের সাধারণ বস্তিবাসী এরা এখন ওএমএস এর মাধ্যমে কিছু সুযোগ সুবিধা পায়, কিন্তু ওএমএস পর্যাপ্ত না। ওএমএস যথেষ্ট। ওএমএস তো একটা হলো যে অধিকাংশ শহরের ভিতরে থাকে, তাও তো বেশ কিছুদিন ধরে আগের মতো নাই আর কি পরিস্থিতি। কিন্তু আপনি রেশনের কথা যেটা বলছেন, দাবিটা, এই রেশনটা কে দিবেন? এটা কি সরকারের কাছে বলছেন, না তিনি যেই প্রতিষ্ঠানে চাকরি করছেন, যে কারখানায় চাকরি করছেন তাদের কাছে যাচ্ছেন? এটার আসলে কাঠামোটা কেমন হবে? সরবরাহটা কাইন্ড সরবরাহ ব্যবস্থা করবে না, যেটা যেমন চাল, ডাল, তেল, এই 3টা জিনিস তো আর মানে কারখানা মালিক আনতে পারবে না, এটা সরকারকে সরবরাহ করতে হবে। কিন্তু কারখানার ভিতরে প্রত্যেক সপ্তাহে বা মাসে 15 দিন পর পর সেটা দেওয়া, সেটা মালিকরাই দিতে পারে, ওখানে একটা ব্যবস্থা করে। রেশন ব্যবস্থা তো একসময় ছিল। রেশন ব্যবস্থার একটা জায়গা আমি দেখেছি সামনের দিনে, সেটা হলো যে আমার 1 কোটি পরিবারকে কার্ড দেওয়া হয়েছিল বিগত সরকারের সময়। সেইটার অভিজ্ঞতা এবং সেইটার যে মানে কি পরিস্থিতিতে বিতরণ পরিস্থিতি কেমন হলো, সেইটার আলোচনা শুনবো খাজা মঈনুদ্দিন আপনার কাছ থেকে। তার আগে একটা বিরতি নিব। সেই বিরতি থেকে ফেরত এসে আমরা খাজা মঈনুদ্দিনের কাছ থেকে শুনবো যে সত্যিকার অর্থে রেশন ব্যবস্থার অভিজ্ঞতা এখন যেভাবে বাস্তবায়ন হয়েছে। ফ্যাসিবাদের দিনলিপি, প্রযোজনা আফরোজা সুলতানা ও আল মামুন। দেখবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 7টায়। নিপীড়নের গল্প, প্রযোজনা মোহাম্মদ হাসান রিয়াদ ও গোলাম মোর্শেদ। দেখবেন প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যা 7টায়। আবার আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নতুন অনুষ্ঠান কেমন আছে অর্থনীতি। আমরা কথা বলছিলাম মূল্যস্ফীতি নিয়ে, আমরা কথা বলছিলাম কেমনভাবে আমরা সামাল দিব বর্তমান মূল্যস্ফীতির পরিস্থিতি। বিগত সরকার একটা পদক্ষেপ নিয়েছেন যে 1 কোটি পরিবারকে ওনারা টিসিবির মাধ্যমে একটা কার্ড দিবেন এবং নির্দিষ্ট মাসিক ভিত্তিতে ওনারা কিছু নির্দিষ্ট পণ্য দিবেন। তো আসলে মাঠ পর্যায়ে এটার অভিজ্ঞতা কি? সত্যিকার অর্থে এইটার কার্যক্রম, বিতরণ ব্যবস্থা কেমন হলো? আমি দুরকম শুনেছি। একটা হলো কিছু জেনুইন মানুষ এতে উপকৃত হয়েছে, তাতে সন্দেহ নাই, কিন্তু একই সাথে রাজনৈতিক বিবেচনায় অনেকে বেনিফিটেড হয়েছে, সেটা একটা ক্ষতির কারণ হয়েছে। আরেকটা বিষয় আমরা অনেক সময় ভুলে যাই, আমাদের দেশের মানে সরকারি মাল দরিয়ামে ঢাল তো একটা আছে, এর মধ্যে সরকারি ইনএফিশিয়েন্সির ব্যাপারটা খুব কাজ করে। যে এই চেইনটা সরকারের তো রিসোর্স সবচেয়ে বেশি, সরকারের তো লোকবল সবচেয়ে বেশি, মানে ইনফ্যাক্ট সরকারের থেকে কেউ বেশি স্মার্ট হওয়ার কথা না কোনো প্রতিষ্ঠান হিসাবে, মানে সরকারের হাত এত লম্বা, কিন্তু সেটা এফিশিয়েন্টলি অনেক সময় ইউটিলাইজেশন হয় না। এইটাও তো সেই অর্থে স্থানীয় সরকারের মাধ্যমেই বাস্তবায়ন হচ্ছে। এইখানে বাংলাদেশ এখন যে জায়গায় গেছে, এখানে স্যারের সাথে একটু যোগ করে নিই, এখানে প্রাইভেট সেক্টরের ইনভলভমেন্ট সহই এটা বাস্তবায়ন করা দরকার। ফর এক্সাম্পল, গার্মেন্টসে যদি আপনি রেশন দেন, তাহলে গার্মেন্টসের যারা মালিক আছে তাদেরকে দায় নিতে হবে, শুধু সরকার একা করবে তা না। তাতে লাভ হবে কি, ইফিশিয়েন্টলি বন্টন হবে এবং দুর্নীতির মাত্রাটা কমে আসবে। এর সাথে আমি আরেকটা জিনিস যুক্ত করি, রেশন গুড আইডিয়া, কিন্তু ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কারদের জন্য সরকারি উদ্যোগ এবং পার্টিসিপেটরি মানে মালিকদের সহায়তায় একটা বোধহয় ইন্স্যুরেন্স কাভারেজ থাকা দরকার। কেমন ইন্স্যুরেন্স? হেলথ ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্স, জীবন ইন্স্যুরেন্স কাভার এভরিথিং। মানে ধরেন অ্যাক্সিডেন্ট হতে পারে, তার হেলথের ইস্যু আছে, ডিজাস্টারাস কোনো চাকরি চলে যাওয়ার ব্যাপার আছে, কারখানা আইনের অনুযায়ী তো একটা আইনে আছে, প্র্যাকটিসটা নাই। এখন এটা একটা ফান্ডই করা উচিত। সরকার যদি 2000 কোটি টাকা দেয়, মালিকরাও 2000 কোটি টাকা দেবে, এর দায়িত্ব নিতে হবে। এবং এর ফলে যখন সমস্যাটা কোথায় হয়, যখন আপনার চালের দাম সামান্য একটু বাড়ে, তখন তাদের সাফারিংটা বেড়ে যায়। এবং ওইটার আরেকটা সাইড আছে, আপনি ধরেন কৃষককেও কি আপনি কিছুই দেবেন না যে উৎপাদন করছে, ফলে একটা চাপ থাকে কি এই শহর কেন্দ্রিক এই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে গিয়ে মানে চাল উৎপাদক সহ অন্যান্য উৎপাদকরা অনেক সময় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
এই সাপোর্টটা যদি থাকতো ওইখানেও আপনি ইনসেন্টিভটা দিতে পারতেন কৃষকদের। আমি অধ্যাপক আকাশের কাছে এটা ফেরত আসতে চাচ্ছি যে আপনি যে বলছেন, বিশেষত আপনি শিল্প শ্রমিকদের কথাই বলছেন যে তাদের দাবি করেছেন, কিন্তু অর্থনীতিবিদ হিসেবে আমরা যেটা বলছি যে ধরেন আমি যদি শিল্প শ্রমিকদেরকে দেই, তাহলে আমার তো বড় অংশই তো ইনফর্মাল সেক্টরে আছে, যারা শিল্প খাতে শ্রমের ভিতরে নাই, আর একটা বড় অংশ আছে যারা একেবারে কৃষির ভিতরে আছে। এখনও আমাদের বাংলাদেশের কিন্তু প্রায় 35 থেকে 40% শ্রমিক হলো কৃষিতে যুক্ত। তো এই সেগমেন্টটাকে বাদ দিয়ে আমি তুলনামূলক কম সেগমেন্টের কাছে যাচ্ছি, যাদের চাকরি অনেক বেশি সুরক্ষিত, তখন এটার সামাজিক এবং অর্থনৈতিক এবং ওই বৈষম্যের দৃষ্টিভঙ্গি থেকে এটা যুক্তিযুক্ত হবে কিনা? এটা রলসের সোশ্যাল জাস্টিস থিওরি অনুযায়ী মানে বন্টন বৈষম্য নিরসন করে কোনো সুবিধা দিতে হলে সবচেয়ে লোয়েস্ট সেগমেন্টকে দিয়ে শুরু করতে হবে। সেই হিসাবে বাংলাদেশে আপনাকে বাংলাদেশের লোয়েস্ট সেগমেন্ট কারা, এটা আমাদের আগে চিহ্নিত করা দরকার। আমার মনে হয় গ্রামীণ ক্ষেত মজুর আমরা ধরে নিতে পারি। তার মানে গ্রামের ক্ষেত মজুরদের জন্য আগে আমাদের খাদ্যের ব্যবস্থাটা করতে হবে সবচেয়ে আগে। সেই জন্য আগে একটা ব্যবস্থা ছিল, সেটা হলো লিন সিজনে একটা খাদ্যের বিনিময়ে কাজ, কাবিখা এটা ছিল। তারপরে নিম্ন মানে দারিদ্র রেখার নিচে যারা আছে তাদের জন্য খাদ্য অধিকার, খাদ্য বাজেট করতে হবে, খাদ্য উৎপাদনে আমরা স্বয়ংসম্পূর্ণ যদি হই তাহলে ভালো, আর যদি না হই তাহলে আর এটাতে আরেকটা লাভ হবে, দ্রব্যমূল্যের উপর এটার একটা পজিটিভ এফেক্ট পড়বে। কেননা এরা যদি নিজেরাই এখান থেকে খাদ্যটা পায় তাহলে খাদ্য কেনার জন্য তারা বাজারে আসবে না, তখন বাজারে চালের দামটা স্থিতিশীল থাকবে। খাজা মঈনুদ্দিন, একটা বড় যেটা আলোচনা আমরা বিভিন্ন সময় দেখেছি সেটা হলো যে তথ্য উপাত্তের পরিস্থিতি নিয়ে অনেক আলোচনা হচ্ছে। এটা দুটো দিক আমরা সবসময় দেখি। একটা হলো যে যেই মূল্যস্ফীতি বলা হচ্ছিল সরকারের তথ্য উপাত্তের ভিত্তিতে 9-10% ভিতরে আছে, সাধারণভাবে আপনারা তো সাধারণ মানুষের সাথে মেশেন, সেটার পরিস্থিতি আরও খারাপ কিনা, এটা হলো এক। আর দ্বিতীয়, আমরা বলছিলাম যে আমাদের যে উৎপাদনের তথ্য উপাত্ত এবং যা আমদানি করতে হবে এইটার মিলমিশ ঠিক নেই, এই আলোচনা অনেক হয়েছে এবং আপনারা সংবাদপত্র বিভিন্ন সময় করেছেন। আমরা কিছুদিন আগে তো এটাও দেখেছি যে রপ্তানি যা ছিল আমাদের এটা বড় আকারে নেমে আসতেছে, কারণ তথ্য ঠিক ছিল না। তো তথ্য উপাত্তের দিক বিশ্লেষণ করে, এবং আমাদের তো অনেকগুলো পণ্য আছে আমদানি নির্ভর, মানে একটা আমরা যেটা বলছি উৎপাদন এটা হবেই না, আমরা যেমন তেলের জন্য, চিনির জন্য, এটা তো আমরা করে পারবো না, আমাদের জমিও কম। তো এই আমদানি পরিস্থিতি এবং তথ্য উপাত্তের পরিস্থিতি মিলিয়ে নতুন করে কি পদক্ষেপ আপনারা দেখেন যে এটা এখানে নেওয়া যেতে পারে? তথ্যপত্র ঠিক থাকতে হবে। আপনি রাজনৈতিক বিবেচনায় যদি বলেন যে আপনাকে উৎপাদন বাড়িয়ে দেখাতে হবে, মানে বাংলাদেশের পপুলেশন হিসেবে যে খাদ্য উৎপাদন তাতে আমাদের রপ্তানি করার কথা, সে বাস্তবতা সেটা ঘটছে না, তার মানে ওখানে কোথাও একটা ঝামেলা আছে। এবার এর একটা উল্টো চিত্র আছে, ধরেন পেঁয়াজ ফর এক্সাম্পল, পেঁয়াজ উৎপাদন যদি আপনি মানে বাড়িয়ে দেখান, আজকাল কৃষকদের একটা অংশ তো মোটামুটি সচেতন হয়ে গেছে, তারা চিন্তা করে তাহলে আমি 1 একর যদি বেশি বুনবো আগামীবার, সে আমি বুনবো না। কারণ এরকম যদি 20,000 50,000 কৃষক যদি একটু একটু উৎপাদন কমিয়ে দেয়, পরের বছর কিন্তু ঘাটতিটা অনিবার্য হয়ে যাচ্ছে এবং তারপরে বোঝেন অবস্থা। কিন্তু আমার তথ্যে গন্ডগোলের ফল আমরা যেটা বলি যে কাজীর গরু গোয়ালে নেই কিন্তু কিতাবে আছে, সেটা আপনি আসলেও মনে করেন যে এইটা পরিস্থিতি এখন যে কাজীর গরু? না, তথ্য সমস্যা আছে, দুদিকে আছে। মানে ইম্পোর্ট ক্ষেত্রে ঝামেলা হয়, যদি সত্যি সত্যি হয় যে না আমাদের 5 লাখ ইম্পোর্ট করতে হবে, সেটা জানা থাকলে ইম্পোর্টের উদ্যোগটাও আগে নেওয়া সম্ভব, এবং তখন যে হঠাৎ করে দাম বাড়বে না, এই ক্রাইসিসটা তৈরি হবে না। আপনার দাম কখন বেশি বেড়ে যায়? যখন ক্রাইসিস থাকে, মানে সরবরাহ যথেষ্ট থাকে না বা স্টক থাকে না। যদি এমন হতো যে আপনার ঘাটতি 50,000 1 লাখ টন আছে, তাহলে কিন্তু এই ধরনের ক্রাইসিস তৈরি হতো না, কৃষকদেরও জানা থাকতো। কারণ এখন মোটামুটি বগুড়া ওই অঞ্চলে বা বিভিন্ন অঞ্চলে সফর করার মধ্যে দেখেছি যে কৃষকরা কিন্তু ঢাকা বা অন্যান্য বাজারের খোঁজ খবর রাখেন। এই প্রসঙ্গে অধ্যাপক সাম্প্রতিক অভিজ্ঞতাগুলো আর মেলে না আগের মতন, কারণ আমরা দেখেছি একদিক থেকে আমরা দেখছি যে উৎপাদন ভালো হয়েছিল, চালের বেড়েছিল, একদম ভরা মৌসুমে চালের দাম বাড়তে থাকলো 5 টাকা 10 টাকা করে। এখনও আপনারা যেই রিপোর্টটা
দেখলেন সেই রিপোর্টও দেখেন অন্যান্য পণ্যের দাম কমেছে, চালের দাম কমে নাই। চাল তো আমরা আমদানিও করি না, যে আমার ডলারের দাম বেড়ে গেছে, হ্যাঁ সেইভাবে কিন্তু আমাদের আমদানি হয়ই না। হয়তো জলসেচের খরচ বেড়েছে, খুবই কম, কস্টের এফেক্ট অল্পই। হ্যাঁ, কস্টের এফেক্টও তো ওখানে তো খুব বেশি পরিবর্তন হয়নি, কারণ বিদ্যুতের দাম, সারের দাম কিন্তু সেইভাবে বাড়ানো হয়নি সাম্প্রতিক সময়। যদি ধরে নিই আর কি যে যা বেড়েছে তার তুলনায় চালের দাম বেড়েছে, অনেক বেড়ে যায় অনেক সময়। এই মানে এবং এখানে যেটা আপনারা আলোচনা করছিলেন যে কার্টেল আছে কিনা, খাজা ভাই বলছিলেন, কার্টেলও তো নাই, তারপরেও এই দাম বাড়ানোর পেছনে আসলে কি কাজ করে? আপনি জানেন যে ধানটা কৃষক উৎপাদন করে তারপর সে বিক্রি করে দেয় চাল কলের মালিকের কাছে। চাল কলের মালিক চাল বানিয়ে ধরে রাখে, যখন দামটা হাইয়েস্ট হয় তখন সে বাজারে ছাড়বে। অর্থাৎ এখানে একটা সিজনালিটি আছে। এই সিজনালিটির কারণে এই একটা আনস্টেবল প্রাইস হবে। যখন প্রথম চাল উঠে তখন সবাই ভাবে একটু কম, তখন আবার যদি ধরে রাখে বেশি তাহলে আবার কমবে না এক্সপেক্টেড অনুযায়ী। আর যখন চাল মানে বিক্রি টিক্রি হয়ে গেছে, স্টক কমে এসেছে, তখন আবার দামটা বেড়ে যায়। এই জন্য চালের বাজারটাকে কন্ট্রোল করার বেস্ট উপায় হলো প্রথমত সঠিক তথ্য, যে আমাদের কত উৎপাদন হয়েছে চাল, বছর মানে এই বছর কত সরবরাহ হবে, কত চাহিদা হবে। গ্যাপ যদি না থাকে তাহলে বাজারের একটা মূল্য সরবরাহ মডেলিং করে বার করা যায়, এক্সপেক্টেড প্রাইস। এই এক্সপেক্টেড প্রাইসে আমি এটাকে রাখব। সেই জন্য আবার আমাকে স্বয়ংসম্পূর্ণ হওয়ার পরেও 10-15% এক্সট্রা স্টক থাকতে হবে। যখন হঠাৎ বেড়ে যাবে তখন আমি এটা বিক্রি করব, যখন হঠাৎ কমে যাবে তখন এই স্টকটাকে প্রাইভেট সেক্টর এবং প্রাইভেট সেক্টর না, সরকারকে রাখতে হবে। পাবলিক ফুড ডিস্ট্রিবিউশন সিস্টেমে এইরকম একটা 15-20% অফ অল এসেনশিয়াল গুডস রাখতে হবে, যাতে যখন দাম বেড়ে যায় তখন সরকার সেখানে ইন্টারভেন করবে বাই সেলিং, আর যখন দাম কমে যায় তখন আমি আপনাকে আবার কিনে নিবে। আমি আপনাকে একটা প্রাতিষ্ঠানিক প্রশ্ন করি, দুটো প্রশ্ন করব, যে এটা যদি সত্যি হয় তাহলে এতদিন যে সরকার ছিলেন বা যারা ছিলেন তারা এটা করছেন না কেন? এটা হলো এক কারণ, হলো যে এটা তো করতে হবে, অনেক দেশেই করা হয়, এটা আমি জানি। তো এটার আসলে এটা না করার পেছনে কারণ কি? এটা এক। দ্বিতীয় হলো যে এটা যদি করতে হয় সরকারের কোন প্রতিষ্ঠান এটা করবেন? এইটার পুরো সিস্টেমটা প্রথম সুপারিশ করেছিল মাহবুব হোসেনের টাস্কফোর্স। সেটা 111-এর পরে রেহমান সোবহানের নেতৃত্বে যে টাস্কফোর্সগুলো হয়েছিল সেই রিপোর্টে এটার এলাবোরেট প্ল্যানটা দেওয়া আছে। সেখানে সাজেশনটা হলো, এক নম্বর হলো যে টিসিবি যারা আমদানি করতে পারে এসেনশিয়াল কমোডিটিসের স্টকিংটা তারা করবে, আর ফুডটা খাদ্য মন্ত্রণালয় তারা করবে, এবং দুটোর মধ্যে কোঅর্ডিনেটেড ওয়েতে মার্কেটে ইন্টারভেন করতে হবে সিজনালি। এবং একবার যদি তারা স্টকটা তৈরি করে ফেলে তখন আর প্রবলেম হবে না, কারণ যখন কমে যাবে তখন কিনে আবার স্টক রিপ্লেনিশ করে ফেলবে, আর যখন বেড়ে যাবে তখন বিক্রি করে টাকাটা নিয়ে নেবে। তার ফলে এটা একটা রানিং তহবিল থাকবে। আচ্ছা, খাজা মাইনুদ্দিন, আপনাকে মানে প্রশ্ন হচ্ছে, আসলে এখনও তো টিসিবি কাজ করছে, আমার সবসময় কাজ করেছে, হ্যাঁ। এটার বড় আকারে আমরা শুনতাম যে এটার আগে খুব বড় ফাংশন ছিল না, এখন ফাংশন করা হয়েছে। আগে ওএমএস ছিল, তার সাথে 1 কোটি পরিবারের কার্ড দেওয়ার মানে দাবিটাও সেখানে হয়েছে। তাও এই বিষয়গুলো কাজ করছে না কেন? কিছু ভদ্রলোক চুপে চাপে টিসিবির লাইনে দাঁড়িয়েছেন, মানে পরিস্থিতি এই পর্যায়ে চলে গেছিলো। সো ওইটা একেবারে কাজ করে না তা না, করেছে, কিন্তু আরও এফিসিয়েন্টলি করতে পারতো। ওটা তহবিল লাগবে, তো একটা ফান্ড লাগবে, তারপর এফিসিয়েন্ট অফিসার লাগবে, আপনার লোকবল লাগবে, কালচারটা তৈরি করতে হবে যাতে ওখানে দুর্নীতি না বসে। ধরেন সিজনালিটি যেহেতু থাকে, অনেক সময় হয় কি যে যখন আপনি এটা সরকারকে তো কিনতে হবে খাদ্য, ওই কেনার প্রসেসের মধ্যে তখন এক হলো করাপশন ঢুকে, আর হচ্ছে যারা একটু দুর্বল কৃষক তারা এখানে সেল করতে পারে না, শক্তিশালী কৃষকরা তখন এখানে সেল করে, যেহেতু তারা টাকা পয়সা দিতে পারে। আমি ফেরত আসবো আপনাদের কাছ থেকে জানার জন্য যে সামনের দিনে আমরা কিভাবে আসলে এটার থেকে বেরোতে পারি, কি ধরনের প্রক্রিয়ার ভিতরে যাব। দর্শক, আমরা এখন একটা বিরতিতে যাচ্ছি। আমরা জানবো যে আমাদের সামনের দিনে কি ধরনের পদক্ষেপ আমাদের মূল্যস্ফীতি সামাল দিতে সহায়তা করবে। আবার ফিরবো।
আমরা কথা বলছিলাম অধ্যাপক MM আকাশ, অর্থনীতিবিদ, এবং খাজা মাইনুদ্দিন, সিনিয়র সাংবাদিক, অর্থনীতি বিষয়ে অনেকদিন ধরে লেখালেখি করছেন, তাদের কাছে। তা আমরা আলোচনা করছিলাম কিভাবে মূল্যস্ফীতির চাপ আমরা সামাল দিব, এবং এতক্ষণ আমরা জনগণের কথা অনেকটা বলেছি যে তারা কিভাবে সামাল দিচ্ছে, কি পরিস্থিতির ভিতরে আছে, কিন্তু আমরা এখন জানতে চাবো যে সরকার কিভাবে সামাল দিবে। অন্তর্বর্তীকালীন সরকার নতুনভাবে এসেছেন, জনগণের প্রত্যাশা অনেক। তো সেই প্রত্যাশাকে যদি আমি ধারণ করি, আগে সরকারের অনেক ধরনের ঘাটতি ছিল, আমরা বলেছি চাঁদাবাজি হয়েছে, এখানে তথ্য উপাত্তের ঘাটতি ছিল, সে ব্যাপারে লক্ষ্য হয়নি, আমদানির দরকার ছিল, হয়নি। এই সরকারের জন্য খাজা মাইনুদ্দিন কি পরামর্শ থাকবে, যদি 3টি পরামর্শ দেন? অনেকগুলো তো হয়তো নিতে পারবে না, 3টি পরামর্শ যদি আপনার দিক থেকে থাকে। প্রথম পরামর্শ হচ্ছে সরকারকে আগে ঠিকঠাক হতে হবে। এই জন্য যে সরকারে যারা এসছেন তারা কিছুদিন আগে সরকারে ছিলেন না, এবং এই সরকারের যে উপরের দিকে যারা ক্ষমতায় আছেন তাদের সংখ্যাটা কম। রাজনীতিবিদদের একটা সুবিধা থাকে, তাদের মাঠে ময়দানে যোগাযোগ থাকে, মানে এনারা যেহেতু ঠিক রাজনীতিবিদ না, ওই যোগাযোগটা ঘাটতি আছে। আরেকটা হলো, একটি যেহেতু প্রশাসনিক কাঠামো ভেঙে পড়েছিল, সেই কাঠামোটা ঠিকঠাক করা এবং গভর্নেন্স ঠিক করা প্রথম দায়িত্ব কি তাহলে মিডিয়ার আর অনেক বেশি, যে এই সরকারের সাথে যেই দুর্বলতাটা আছে, মাঠের যোগাযোগ কম, সেটাকে অনেক বেশি তাদের কাছে পৌঁছে দেওয়া? সে দায়িত্ব তো মিডিয়া সবসময়ের জন্যই থাকে, কিন্তু ধর মিডিয়া এখন বেড়ে যাচ্ছে কিনা আলোচনাটা তুললো, মিডিয়া সমালোচনাও করলো, এটা নেয়ার ব্যাপারটা কিন্তু সরকারের থাকে। যে সেট অফ চাঁদাবাজ ছিল ওই সেট চলে গেছে, এখন এটা যদি আপনি নজর না রাখেন সরকারের দিক থেকে, তাহলে নতুন সেট চলে আসবে, অটোমেটিক্যালি চলে আসবে এবং চুপে চাপে চলে আসবে, এটা কেউ খেয়াল করবে না। সুতরাং এখানে নজর রাখা এবং ব্যবস্থা নেওয়ার ইস্যু আছে, এবং এখানে এই সরকার চালিত রাজনৈতিক দলের সহযোগিতা চাইতেই পারে যে এটা যেন না ঘটে, আপনারা সহযোগিতা করুন, আপনাদের দল থেকেও যেন চাঁদাবাজির কোনো রকম উদ্যোগ না থাকে বা কোনো কর্মী চাঁদাবাজিতে জড়িত না থাকে, এটা খুব সরকারকে শক্ত হাতে করা দরকার। আরেকটা হচ্ছে যে উৎপাদন, কোনো কোনো আইটেমের ক্ষেত্রে উৎপাদন বাড়ানোর কিন্তু সুযোগ আছে, পেঁয়াজের ক্ষেত্রে উৎপাদন বাড়ানোর সুযোগ আছে। তেলবীজ, সরিষার তেল আমাদের এখানে খুবই জনপ্রিয়, এই তেলবীজের উৎপাদন সিগনিফিক্যান্টলি বাড়ানো সম্ভব, শুধু যদি তথ্য উপাত্ত এবং সরকারি সাপোর্ট থাকে, এই বোরো ধান উৎপাদন করা সম্ভব। এই বিষয়ে যখন আপনি কৃষক জানবে যে সরিষার দাম খুবই কমে যাবে বা কমে যায়, তখন সে এটার ইনসেন্টিভটা পায় না। প্রফেসর আকাশ বলেন যে সরকার কিনে নেবে, যদি সরিষা যদি বেশি উৎপাদন হয়, সরকার যদি কিনে নিত, কৃষক কিন্তু দামের একটা গ্যারান্টি পেত, তখন এই সমস্যাটা হতো না। এখন পর্যন্ত তো একটা বড় পদক্ষেপ হলো কেন্দ্রীয় ব্যাংক বিভিন্নভাবে তাদের নীতি, সুদের হার বাড়িয়ে এটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে, সেটা কতখানি কার্যকর হবে বলে আপনি মনে করেন? এই প্রশ্নটা আপনার কাছে থাকবে অর্থনীতিবিদ হিসেবে। একই সাথে আমি বলি যে যেই পদক্ষেপগুলো, ওই যে ব্যবসায়ীদের সাথে বসা, এবং এটা তো আমরা আগেও দেখেছি, আগে তো সেইভাবে কাজ করেছে কিনা এটা নিয়ে আমাদের যথেষ্ট সন্দেহ আছে, এখন এগুলো কাজ করবে? মোটেও না, এগুলো কাজ করবে না। কারণ আমরা জানি যে বাজারে যিনি বিক্রি করছেন তিনি প্রফিট ম্যাক্সিমাইজেশনের জন্য বিক্রি করছেন, এবং তিনি যদি সুযোগ পান তাহলে বেশি দাম নিতে তার বিন্দুমাত্র করুণা বা কৃপা হবে না। কোথায় প্রোডাকশানে অ্যাকচুয়ালি ঘাটতি আছে সেই জন্য দাম বেড়েছে, আর কোথায় প্রোডাকশানে মনোপলি, সিন্ডিকেট ইত্যাদি কারণে দাম বেড়েছে, চাঁদাবাজি, যেগুলো আর্টিফিশিয়াল কারণ, কিন্তু যেগুলো রিয়েল কারণ, কস্ট বেড়ে গেছে, সাপ্লাই কম, সেগুলো তো বল প্রয়োগ করে বা ইন্টারভেনশন করে হবে না। সেটা এই বিচারটা আমরা মানে একেবারে সব সময়ের জন্য কিভাবে করব, যে এটা যৌক্তিক হলো না হলো? তথ্য আমাদের জানতে হবে, যে এই পণ্য ধরে ধরে তথ্য, বেশি পণ্য না, 6-7টা এসেনশিয়াল কমোডিটিস, আপনি একটা প্রাইস কমিশন বানিয়ে দেন, সেই প্রাইস কমিশনের কাজ হবে এই 6-7টা, যে এগ্রিকালচার প্রাইস কমিশন একটা করে ফেলেন, বা এসেনশিয়াল গুডস প্রাইস কমিশন, যে খবর রাখবে যে কখন বাড়ছে কমছে, কেন বাড়ছে কেন কমছে, অস্বাভাবিক বৃদ্ধি হচ্ছে কেন, স্বাভাবিক বৃদ্ধি হচ্ছে কেন, এবং যে আমদানির প্রয়োজন হলে আগের থেকে প্ল্যান করে আমদানি করে তার স্টক অফ ক্যাপাসিটি রেখে দিবে, যাতে সে মার্কেটে ইন্টারভেন করতে পারে। আমি শেষ যেটা জানার জন্য চিন্তা করছি, যে আসলে এক বাক্যে যদি বলেন, আর কতদিন এই চাপ সামলাতে হবে, নাকি এটা সারা জীবনের জন্য হয়ে গেছে? আপনার প্রত্যাশাকে, আমি খাজা মাইনুদ্দিনের কাছে যাব, তারপর অধ্যাপক আকাশ বলেন, জাস্ট 10 সেকেন্ডের ভিতরে। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, আপনি কালকে স্বস্তি পাবেন তা না। আমরা কি স্বস্তি আসবে কিনা, আপনার কোনো আশার আলো দেখেন কিনা সামনের দিনে? আপনার যদি সবকিছু ঠিকঠাক থাকে আমার তো আপত্তি নেই, কিন্তু না আপত্তি তো কারণ নেই। অধ্যাপক আকাশ বলেন। অর্থনীতিতে প্রডিউসার এবং নিম্নবিত্ত কনজিউমারদের গভর্নমেন্ট তৈরি না হওয়া পর্যন্ত এটার কোনো আশা নেই।
আচ্ছা, এটা খুবই খুবই আমার মনে হয় যে চমৎকার কথা বলেছেন অধ্যাপক আকাশ। দর্শক, আপনাদের যেই বিষয়টি আমি বলছিলাম যে মূল্যস্ফীতির চাপ আছে, এটা বোঝার জন্য কোনো অর্থনীতিবিদ হতে হয় না। দর্শকরা সবাই নিশ্চয়ই যার যার অবস্থান থেকে বুঝতে পারেন যে মূল্যস্ফীতির পরিস্থিতি অনেক দিন ধরে একটা বেসামাল অবস্থায় আছে। নিঃসন্দেহে এটার ভিতরে অর্থনৈতিক কারণ যেমন আছে, তার পাশাপাশি আমাদের অর্থনীতির বাইরে সুশাসনের বিভিন্ন দিক আলোচনায় উঠে এসছে। চাঁদাবাজি, আমাদের এই পুরো মূল্য ব্যবস্থার ভেতরে সিন্ডিকেট বা কার্টেলের যে চাপ, এবং একই সাথে যারা উৎপাদক একেবারে কৃষকরা আছেন তাদের দাম পাওয়ার চাইতে মাঝখানে যারা মধ্যস্বত্বভোগী আছেন তাদের দাম পাওয়া একটা বড় ইস্যু। যেই সমাধানের কথা আমাদেরকে আজকে আলোচকরা বলেছেন তার মধ্যে দুটো জিনিস খুব বড়ভাবে এসছে। একটা হলো যে আমার তথ্য উপাত্ত যা আছে সেই তথ্য উপাত্ত ঠিক মতো নেই। এই তথ্য উপাত্তকে ঠিক করতে হলে সরকারকে আশু পদক্ষেপ নিতে হবে যেন তারা সেই পরিস্থিতিকে সঠিকভাবে বিবেচনা করে পদক্ষেপ নিতে পারেন। এবং সর্বশেষ হলো যেটা বলেছেন যে এক ধরনের প্রাতিষ্ঠানিক সংস্কারের দরকার হবে। সেই সংস্কারের জন্য প্রস্তাব এসেছে যে এগ্রিকালচারের আমাদের যে কৃষির দাম আছে সেই কৃষি পণ্যের দামের জন্য একটি কমিশন করা, যারা নিয়মিত ভিত্তিতে উৎপাদন এবং বিক্রির পর্যায়ে দাম নির্ধারণের কাজে সহায়তা করতে পারেন। এবং একই সাথে সার্বিকভাবে যদি এটা সুশাসন না আসে, যে সরকারই থাকুক সেই সরকার যদি সাধারণ মানুষের যে ভালো মন্দ আছেন তাদের স্বার্থ আছেন সেটাকে না দেখেন, এই পরিস্থিতি থেকে বের হয়ে আসা স্থায়ীভাবে টেকসইভাবে কঠিন হয়ে যাবে। আমরা আশা করব যে এই সরকার এবং সামনের দিনের সকল সরকার জনগণের সেই প্রত্যাশাকে পূরণের জন্য কাজ করবেন। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আবার ফেরত আসব, জানার চেষ্টা করব কেমন আছে অর্থনীতি।